19 বছর পর শহীদ জিয়ার মাজারে আবেগঘন তারেক রহমান পৌঁছেছেন জাতীয় স্মৃতিসৌধে। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি তার পক্ষ থেকে শ্রদ্ধা। তারেক রহমানের হাত ধরে ঘটবে গণতন্ত্রের উত্তরণ, বিকাশ হবে শহীদ জিয়ার রাজনীতি, বলেছেন মির্জা ফখরুল, মির্জা আব্বাস। জাতির উপর এখনো কালো ছায়া দেখছেন ডাক্তার শফিক। লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন বয়কট। 243 আসনে প্রার্থী দিল জিএম কাদেরের জাপা। শীত কুয়াশার চাদরে রাজধানী ঢাকা, উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড যশোরের 9 ডিগ্রি সেলসিয়াস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। 19 বছর পর অশ্রু সজল নয়নে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের হাত ধরেই গণতন্ত্রের পথ উত্তরণ ঘটবে বাংলাদেশের। সেই সাথে বিকশিত হবে শহীদ জিয়ার আদর্শ এবং বহুদলীয় গণতন্ত্র। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জনসমুদ্র পেরিয়ে 2 ঘন্টায় রাজধানীর গুলশান থেকে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে জিয়া উদ্যান ও আশেপাশের এলাকায় সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। 19 বছর পর বাবার সমাধিতে ছেলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে হয়ে পড়েন আবেগ আপ্লুত। অশ্রু সজল নয়নে দুহাত তুলে মোনাজাত করেন প্রয়াত বাবার জন্য। এর আগে সবশেষ এসেছিলেন 2006 সালে। বিএনপির সিনিয়র নেতাদের প্রত্যাশা, শহীদ জিয়ার আদর্শ প্রতিফলিত হবে তারেক রহমানের প্রতিটি পদক্ষেপে। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়া প্রতিষ্ঠিত গণতন্ত্র আরও প্রস্ফুটিত হবে তারেক রহমানের হাত ধরে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরো পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। এটা আমার জনগণের প্রত্যাশা। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে ইনশাল্লাহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রিকমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে পথপ্রদর্শক হবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা নেতা কর্মী, ভক্ত ও সমর্থকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, স্মৃতিসৌধে তারেক রহমানের উপস্থিতি ও সেখানকার সার্বিক অবস্থা আমাদের জানাবেন। এই তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি ঠিক রাত 10টা 1 মিনিটে এসে সাভার স্মৃতিসৌধে প্রবেশ করেছে। এখানে আপনি জানেন যে হাজার হাজার নেতাকর্মীর ভিড় উপেক্ষা করেই কিন্তু এখানে এসেছেন তিনি। আমরা দেখেছি যে গাড়িবহর একেবারে স্মৃতিসৌধের ভিতরে প্রবেশ করেছে এবং সেখান থেকে প্রায় 15 মিনিট পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেছেন এবং এরই মধ্যে তিনি বেরও হয়ে আসছেন, অর্থাৎ 10টা 25 দিকে তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বের হয়ে আসছেন। একটি বিষয় জানিয়ে রাখি, এখানে শুধুমাত্র নিরাপত্তা কর্মী যারা রয়েছে, র্যাব, পুলিশ এবং সেনা সদস্যরাই কিন্তু ভিতরে প্রবেশ করেছে, সাথে সিএসএফ এর যে সদস্যরা তারা প্রবেশ করেছে। কিন্তু আমাদের গণমাধ্যম কর্মী যারা আছি তাদের কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। কিছুক্ষণের আগেই তিনি শেষ করে সেখানে যে শ্রদ্ধা নিবেদন সেটি শেষ করে তিনি বের হয়ে এসেছেন। বের হয়ে এখন মূল ফটকেই অবস্থান করছেন
তার গাড়িবহরটি এখানে যে হাজার হাজার নেতাকর্মীর যে ভিড়, সেই ভিড়গুলো আসলে সরানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, নিরাপত্তা বাহিনীর সদস্যরা, তারা যাতে করে খুব সহজে যাতে তার গাড়িবহরটি যাতে সেখান থেকে বের হয়ে আসতে পারে। আপনি জানেন যে এখানে মূলত বিকেল 5টার দিকে এসে আসার কথা ছিল তারেক রহমানের যে গাড়িবহরটি, কিন্তু সেটি আসতে পারেনি। পুরো সাভারের যে সড়ক, সাভার থেকে স্মৃতিসৌধ বা গাবতলী, শ্যামলী, প্রত্যেকটি সড়কেই কিন্তু হাজার হাজার নেতাকর্মী বা মানুষের যে উচ্ছ্বাস বা এইসব কারণেই কিন্তু এই ভিড় উপেক্ষা করে একেবারেই ধীরে ধীরে আসতে হয়েছে। অর্থাৎ যেই গাড়িটি একেবারে যে নিরাপত্তা, এই নিরাপত্তার বলয়ে আসছে, যেখানে 30 থেকে 35 মিনিট সময় লাগে, সেখানে কয়েক ঘন্টা, প্রায় 7-8 ঘন্টা লেগে গেছে। এবার আমরা অপেক্ষার প্রহর করতেছিলাম ঠিক সন্ধ্যা বিকেল 5টা, 6টা, 7টা, একেবারে 10টার দিকে এসে তার গাড়িবহরটি পৌঁছা। আমরা যতটুকু তথ্য পেয়েছি এখান থেকে তার গাড়িবহরটা একেবারে যে প্রটোকল, সেই প্রটোকল দিয়ে খুব দ্রুততার সাথে তার গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হবেন। সেই ক্ষেত্রে সেই প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখান থেকে ভিড়টা এড়িয়ে যেতে পারলে 1 কিলোমিটার গেলে আমরা যতটুকু জেনেছি পুরো সড়ক ফাঁকা করে রাখা হয়েছে, যাতে খুব দ্রুততার সাথে তারেক রহমানের গাড়িবহরটি গুলশানে গিয়ে পৌঁছা। তো মিথিলা, এতটুকুই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। এদিকে এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। দুপুরে গুলশানের বাসা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান থেকে শেরেবাংলা নগরের পথ কয়েক কিলোমিটার হলেও তার নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড় পেরিয়ে শহীদ জিয়ার মাজারে পৌঁছাতে সময় লাগে 1.5 ঘন্টারও বেশি। শ্রদ্ধা নিবেদন শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যখন রওনা হন, তখন বেলা গড়িয়ে সন্ধ্যা। তারেক রহমানের পৌঁছাতে দেরি হওয়ায় রাষ্ট্রীয় বাধ্যবাধকতার কারণে সন্ধ্যার আগেই তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে আজও রাজধানী ঢাকায় নেতাকর্মীদের ঢল নামে। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই নেতাকর্মীরা অপেক্ষমান ছিলেন তার গুলশানের বাসভবনের সামনে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে থাকলেও তারেক রহমানকে এক নজর দেখতে কর্মী সমর্থক জনতার আকাঙ্ক্ষা চোখে পড়ার মতো। তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়বেন, এমনটা প্রত্যাশা নেতাকর্মীদের। রিপোর্ট ফজলে রাব্বির। প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই নেতাকর্মীদের এই অধীর অপেক্ষা। শুক্রবার দুপুর 2টার কিছু পর রাজধানীর গুলশানের 196 নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন তিনি। পরে লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে জিয়া উদ্যানের দিকে রওনা হন তিনি। এদিন সকাল থেকেই চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছালে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনতার ভিড় ঠেলে এগোতেই পারছিল না তারেক রহমানের গাড়িবহর ঘিরে ছিল সেনাবাহিনীর, র্যাব, পুলিশের কড়া নজরদারি। আমরা যারা ওনাকে সহযোগিতা করতে চাই এবং যাদের সহযোগিতা বিশেষ প্রয়োজন দেশবাসী, সবাই ওনার হাতকে আমরা শক্তিশালী করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি, প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের কাছ থেকে একটি অন্য এবং পরিবর্তিত রাজনীতি আশা করছি, যেটি ইতিপূর্বে বাংলাদেশে আমরা দেখি নাই। আপনারা লক্ষ্য করবেন যে 5 তারিখে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ওনার প্রথম বক্তব্যেই কিন্তু শান্তির বার্তা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন বিজয়ীদের হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। এরপর সমাধিস্থল থেকে তিনি যাত্রা করেন জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। গুলশানের বাসা থেকে বের হয়ে 3 ঘন্টার এই যাত্রায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যুক্তরাজ্যে দীর্ঘ 17 বছর 3 মাস নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার সকাল 11টা 40 মিনিটে দেশে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবর্ধনায় তার বক্তব্যে এই ইতিবাচকতার বার্তা বলে জানান তারা। দমন পীড়ন চালিয়ে কাউকে যে রাজনীতির মাঠ থেকে নিশ্চিহ্ন করা যায় না, এই প্রত্যাবর্তন তারই প্রমাণ। আহমেদ সরারের রিপোর্ট। 111-এর সময় গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার্থে দেশ ছেড়ে লন্ডন যান তারেক রহমান। তারপর দীর্ঘ 1.5 যুগের মতো সময় নির্বাসনে থেকে দেশে ফেরেন 25 ডিসেম্বর। We have a plan for the people and for the country. রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তারেক রহমানের এই ফিরে আসা মানুষের মাঝে যে উদ্দীপনা তৈরি করেছে তার প্রমাণ তাকে দেয়া সংবর্ধনা। এটি শুধু তার দলের নেতাকর্মীদের উচ্ছ্বসিত করেছে তা নয়, রাজনীতিতেও এর ঢেউ লেগেছে। এটি বিএনপির জন্য তো বটেই, বাংলাদেশের রাজনীতির জন্য একটা দারুণ সুখবর। তার এই আগমন কেবল বিএনপির রাজনীতি নয়, বাংলাদেশের সামগ্রিক যে এখন একটা সংকটকাল আমরা অতিক্রম করছি, সেই সংকট উত্তরণের মধ্য দিয়ে বাংলাদেশে একটা আমরা বলবো যে গণতন্ত্রের উত্তরণের যে আমরা লড়াইটা করছি সেটি অর্জিত হবে। এই প্রত্যাবর্তনের সঙ্গে দেশটাও যেন গণতন্ত্রের ধারায় প্রত্যাবর্তন করে, শুধু তারেক জিয়ার প্রত্যাবর্তন নয়, একটা গণতান্ত্রিক সংস্কৃতির প্রত্যাবর্তন হয়, সেটা আমরা দেখতে চাই। এবং আমরা মনে করি যে এই ক্ষেত্রে বিগত স্বৈরাচারী ব্যবস্থা আমাদের কাছে যেন শিক্ষা হয়ে থাকে। যত ক্ষমতাই থাকুক, শেষ পর্যন্ত জনরোষের মধ্যে পড়লে শুধু পদত্যাগ নয়, দেশ ত্যাগ করতে হয়। এই শিক্ষাটা যেন সমস্ত রাজনৈতিক দলরাই মনে রাখেন। তারেক রহমানের দেয়া বক্তব্যে দেশের রাজনীতিতে সুস্থ ধারার প্রবর্তনের ইঙ্গিত অনুভব করছেন দুই বিশ্লেষকই। ভিন্ন মতকে দমন করার চর্চাটা এখানে হয়েছে, ফলে তারেক রহমান এবং তারও আগে আমরা যদি খালেদা জিয়ার বক্তৃতাটাও শুনি, তিনি কিন্তু রাজনৈতিক তার যে প্রতিপক্ষ তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে কিংবা অপমান করে কোনো কথা বলেননি। তারেক জিয়ার কালকের সেই বক্তৃতাটা এটা অত্যন্ত সংযত, পরিমিত এবং রাজনৈতিক সৌজন্যেরও একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এবং আমরা মনে করি এটা একটা নতুন সূচনাও তৈরি করবে। তার সামনে চ্যালেঞ্জ আছে এবং তিনি এটা তার বক্তব্যের মধ্যেও বারবার এই চ্যালেঞ্জের কথা বলেন। তবে আমি মনে করি যিনি চ্যালেঞ্জটা উপলব্ধি করতে পারেন, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তার কর্মপরিকল্পনাও থাকে, যেটা তিনি কালকে আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে বলেছেন। তারেক রহমানের বক্তব্যের মর্মার্থ দলের নেতাকর্মীরা অনুধাবন করে সেই অনুযায়ী রাজনৈতিক আচরণ করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। জবাবদিহি চাই নিয়মের অর্থে, আর দৃষ্টান্ত তৈরি করতে চাই চেতনার অর্থে, যে প্রত্যেক মানুষের তো একটা দায়িত্ব আছে এবং যিনি যত বড় নেতা তার দায়িত্ব তত বড়। এই জায়গাটা দ্বারা দেশটা যেন পরিচালিত হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতির উপর থেকে কালো ছায়া এখনো যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামাত ইসলামী সংগ্রাম করে যাবে। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এই কথা বলেন তিনি। জামাতের আমির বলেন, সকল ধর্ম ও দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামাত। শিক্ষা ব্যবস্থায় ভালো ক্যারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে উঠবে। সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। স্বাধীনতা বিরোধী রক কাটা ট্যাগ বা ক্রস ফায়ার আয়নাঘর দিয়ে ছাত্র শিবিরকে থামানো যাবে না। তোমাদের এই বিজয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। ছাত্র সমাজ তোমাদেরকে ভোট দিয়েছে, তোমাদেরকে ইনসাফের প্রতীক হিসাবে তারা দেখতে চায়, অন্য কোনো কারণ নেই। আজ বাংলাদেশে ইনসাফের বড় অভাব, আর সেই ইনসাফের ভিত্তি হচ্ছে আল্লাহর কোরআন। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী সংগঠন সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের ত্যাগের বাংলাদেশ করতে চায়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 243 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। শুক্রবার গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে যাওয়ার কথাও জানান তিনি। শামীম হায়দার বলেন, জাতীয় পার্টি সবসময় এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আগেও মেনে নিয়েছে জাতীয় পার্টি।
তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্ব শর্ত হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, কিন্তু সরকার সব দলের সমান সুযোগ তৈরিতে ব্যর্থ হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক প্রার্থীর সমর্থকদের বাসায় পুলিশ যাচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, বীরেশ্বর হয়ে গেছে এবং কয়েক জায়গায় গেছে। আমরা ধারণা করছি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমাদের অনেককে বাধা দেওয়া হতে পারে। এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে, অন্যথায় আমরা আরেকটি ভ্রান্ত নির্বাচনের দিকে দেশ যাচ্ছে। ভ্রান্ত নির্বাচনের ভ্রান্ত ভবিতব্য সরকার ভ্রান্তভাবেই দেশ চালাবে, দেশের রাজনৈতিক সংকটের কোনো সমাধান হবে না। সকলকে আহ্বান জানাবো একটি শান্তির পথে হাঁটতে, একটি ঐক্যমতের পথে হাঁটতে, একটা অন্তর্ভুক্তিমূলক ভোটের দিকে যেতে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ঢাকায় জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ, আর পাল্লা দিয়ে বাড়ছে হিমেল হাওয়া। শুক্রবার সারাদিনে সূর্যের দেখা মেলেনি বললেই চলে। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সারা দেশের তাপমাত্রা আরও কমতে পারে। পাশাপাশি থাকবে কুয়াশার দাপট। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। এদিকে দেশের উত্তরাঞ্চলের ওপর বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সারা দেশে তাপমাত্রা কমতে থাকায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। গত কয়েকদিনের ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে এই অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ চরম বিপাকে। বেশি ভোগান্তিতে চর এলাকার মানুষ। একদিকে শীতবস্ত্রের অভাব, আরেকদিকে কমে গেছে আয় রোজগার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে 10.4, রংপুরে 11.2, ময়মনসিংহ দিনাজপুরে 11.5, সৈয়দপুরে 11.4, তেঁতুলিয়ায় 11, কুড়িগ্রামে 11.4 এবং চুয়াডাঙ্গায় 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতে কাঁপছে উত্তরের জনপদ। ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। ওপারের হিমশীতল বাতাস মানুষের শরীরে শৈত্যপ্রবাহের মতোই ঠেকছে। মধ্য দুপুর ছাড়া সূর্য দেখা যাচ্ছে না। তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসে। শীতে কষ্টে নিম্ন আয়ের মানুষজন। মাসের শেষে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ, আভাস আবহাওয়া অফিসের। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। বয়ে যাওয়া শান্ত বাতাস যেন হিম মেশানো, শরীরে ঠেকছে বরফ ফোটানো আঘাত। পৌষের শীত কাঁপিয়ে দিচ্ছে পুরো উত্তর জনপদকে। গত 3 দিন ধরে সূর্যের পারদ কমেছে রংপুরের আকাশে। ঘন কুয়াশা চাদরে ঢেকে থাকছে চারদিক। ঝিরিঝিরি ঝরছে শিশির। তীব্র শীতে বিপাকে খেটে খাওয়া মানুষগুলো। পেটের দায়ে কাজ করতে হয়। গরিব মানুষের কাজ, ঠান্ডা লাগলেও কাজ করতে হয়। গরুর কাজ না করলে আমরা খাই কি? একাই খাওয়া একাই করা না করলে এখন পেটের দেয় কি? দ্বিতীয় আমাকে খোয়াইবে কে? না করি তো খোয়াইবে আমাকে। 4-5 দিন থেকে আমার ঠান্ডাটা বেশি একটু, মানে তাতে মনে করো বুড়ো মানুষ যে আমরা, আমার তো মনে করো রক্ত তো অবশ্যই জমি যাবি। জীবিকার টানে শীত ভেঙে ফসলের মাঠে নেমেছেন প্রান্তজনরা। মোটা কাপড় না থাকলেও গায়ে ঘাম ঝরিয়ে উষ্ণতার ছোঁয়া নিচ্ছেন তারা। আমাদের মনে করো শ্বাসকষ্ট চলেছে, মনে করো এগুলো ধরিয়ে কাজ করতে হয়, তাছাড়া তো উপায় নাই। গতকালকের থেকে আরো শীত বাড়ছে। আমরা শীতে বাইরে হতে পারতেছি না। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের খুব কষ্ট হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, প্রকৃতির নিয়মে শীত আসলেও দিন রাতে তাপমাত্রার দূরত্ব কমে যাওয়ায় এই অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। এই ডিসেম্বর মাসের শেষের দিকে এবং জানুয়ারির শুরুর দিকে শৈত্যপ্রবাহ বলতে যেটা বুঝি আমরা, মৃদুদানের শৈত্যপ্রবাহ, তার তাপমাত্রা স্থানভেদে কথা 10 ডিগ্রি বা 10 ডিগ্রি নিচে আসার সম্ভাবনা রয়েছে। কুয়াশা, দিনের বেলা 12টা পর্যন্ত সূর্যের আলোর অনুপস্থিতি এবং এই হিমেল বাতাস সব মিলিয়ে শীতের যে অনুভূতিটা সেটা অনেকটাই বেড়ে যায়। মধ্য পৌষের উত্তরের 8 জেলায় বয়ে যেতে পারে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ, শঙ্কা আবহাওয়াবিদদের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুরে সংগঠনটির নেতাকর্মী সমর্থকরা সেখানে অবস্থান নেয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়ে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সৈকত, শাহবাগে মোড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন।
এখন যে অবস্থা রয়েছে শাহবাগে ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ উসমান হাদির হত্যার প্রতিবাদে কিন্তু এই আজকে ইনকিলাব মঞ্চের এই বিক্ষোভ সমাবেশ বিকেল থেকেই শুরু হয়েছে এবং এখন কিন্তু শাহবাগ বড়তলা যে স্লোগানে মুখরিত হাদির হত্যার প্রতিবাদে, বিশেষ করে হাদির বিচারের দাবিতে। আপনি জানেন যে গত 12ই ডিসেম্বর কিন্তু হাদি শুক্রবারেই গুলিবিদ্ধ হয়েছিলেন, পরে 8ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন। আজকে 25শে ডিসেম্বর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত ঘোষণা করা হয়েছিল এর মধ্যে যাতে হাদির হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছিল ইনকিলাব মঞ্চ থেকে। কিন্তু আজকে 25শে ডিসেম্বর এখন পর্যন্ত হাদির যারা গুলিবিদ্ধ, হাদির যারা গুলি করেছেন, হাদিকে যারা খুন করেছেন তারা যেহেতু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, সেই গ্রেপ্তারের বা বিচারের দাবিতেই কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে যে আলটিমেটামটা দেয়া হয়েছিল এখন পর্যন্ত গ্রেপ্তার না হওয়ার কারণেই কিন্তু ইনকিলাব মঞ্চের এই নেতা কর্মীরা আজকে শাহবাগে গণজমায়েত মঞ্চে এই শাহবাগে অবস্থান নিয়েছেন এবং এই যে এখন পর্যন্ত তারা স্লোগান দিল। কিছুক্ষণ আগেই কিন্তু ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল আল জাবের তিনিও দীর্ঘ বক্তব্য রেখেছেন। তারা যত দ্রুত সম্ভব হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদের যাতে গ্রেপ্তার করা হয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যাতে এখানে আসেন সেই বিষয়গুলো তিনি বললেন। এবং আরেকটা বিষয় যে আগামীকালকে আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি হাদির কবর জিয়ারত করতে আসবেন সেই বিষয়টা তারাও কিন্তু স্পষ্ট করেছেন। তারা বলেছেন গত আগামীকালকে যখন বিএনপির পক্ষ থেকে হাদির কবর জিয়ারতের জন্য আসবে তাদের ইনকিলাব মঞ্চ থেকে কোনো ধরনের বাধা দেয়া হবে না এবং তাদের গণজমায়েত একদিকে সাইডে থাকবে, বিএনপি তাদের কর্মসূচি পালন করার পরে তারা আবার শুরু করবেন। সব মিলে তারা কিন্তু হাদি হত্যার বিচারের দাবিতেই কিন্তু এই আওয়াজ তুলেছেন, এই স্লোগান দিচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত আসামিরা গ্রেপ্তার না হবেন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটা ইনকিলাব মঞ্চ থেকে বলা হচ্ছে। সব মিলে এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের এই যে শাহবাগ যে গণজামায়াত এর হচ্ছে সর্বশেষ পরিস্থিতি বা সর্বশেষ অবস্থা এখন এই ইনকিলাব মঞ্চে। এখানে কিন্তু শত শত কর্মীরা কিন্তু এসে জমায়েত হয়েছেন এবং তারা কিন্তু দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। শোকা, ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। দর্শক, জানলাম শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। বাজারে মৌসুমী সবজির সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় দাম কমেনি। এর জন্য বাজার সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতারা। তবে সরবরাহ বাড়ায় দাম কমেছে মাছের। আরেক দফা বেড়েছে ভোজ্য তেল ও নাজির শাইল চালের দাম, বেড়েছে মুরগির দামও। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে চোখে পড়ার মতো। ফুলকপি, পাতাকপি, শিম আর লাউয়ের কদরও বেড়েছে। মানভেদে 20 থেকে 30 টাকায় ফুলকপি, 50 থেকে 60 টাকায় শিম আর আকারভেদে 20 থেকে 80 টাকায় পাওয়া যাচ্ছে লাউ। নতুন আলু 20 টাকা এবং নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। অন্যান্য সবজিও মিলছে 50 থেকে 60 টাকায়। তবে সরবরাহ বাড়লেও দাম সেভাবে কমেনি, জানালেন ক্রেতারা। এখন যেহেতু সিজন, তুলনামূলকভাবে দিন দিন দাম কমার কথা, কিন্তু এখন দিন দিন দাম কোনোদিন হয়তো 5 টাকা কমতেছে, তারপরে দিন 10 টাকা বাড়তেছে। টমেটো ছিল 100, আজকে 80 টাকা। তারপরে পেপসিকাম ছিল আপনার 150-200 টাকা কেজি, আজকে 100 টাকা কেজি বিক্রি করতেছি আমরা। মাছের বাজারেও খাল বিলের মাছের সরবরাহ বেড়েছে। বিক্রেতাদের দাবি, তাই দামও কমেছে। কেজিতে 1 থেকে 150 টাকা পর্যন্ত। দাম হলো 750 টাকা কেজি। গত সপ্তাহে ছিল এটা 950 টাকা কেজি। এটা শোল মাছ। আর এই যে 1.5 কেজিটা গত সপ্তাহে বেশি 1500 টাকা কেজি, এই সপ্তাহে হইলো আপনার 1200 টাকা কেজি। আর দেশি কই মাছ 1500 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 1800 টাকা কেজি। এখন কম আছে, এখন যে দামে কিনলাম আমার কাছে মনে হলো কম আছে, কিন্তু এর আগে আমি অনেক আগে কিনছি রুই মাছ। দেশি মাছটা একটু কমলে আর ভালো খেতে পারবো। অনেকদিন ধরে তো দেশি মাছ খাওয়া পড়ে না, যাদের সাধ্য আছে তারাও চেষ্টা করলেও পারে না। আবারও বেড়েছে ভোজ্য তেলের দাম। কেজিতে 8 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। তবে কমেছে ডালের দাম। চালের বাজারে মোটা চালের দাম কেজিতে 1 টাকা কমলেও নাজির শাইলের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। তেল লিটার আবার 8 টাকা বাড়াইছে, সরবরাহ ভালো রাখছে। পলাশ চালের দাম অতিরিক্ত বাড়ছে। 110 টাকার পলাশ চাল 120-30 কেজিতে 15 থেকে 20 টাকা বাড়ছে পলাশ চাল। সরবরাহ ভালো আছে। আবার দাম কম হয়েছে ডাউল, সব ধরনের ডালের দাম কমছে। খাওয়ানি লাগবে, আমরা গরিব মানুষ, আমরা কথা কি আর কমাইবো। 28 যেটা আপনার 56 ছিল ওটা 55 টাকা চলছে। নাজির শাইলটা দামটা একটু বৃদ্ধি, 70 টাকা যে ছিল ওটা 72 টাকা, যেটা 76 টাকা ছিল 78 টাকা।
সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম না কমলেও 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী কৌশলের অংশ হিসেবে ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করবেন ধানের শীষে, নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার কিংবা রবিবারের মধ্যেই পদত্যাগ করে বিএনপিতে যোগ দেবেন তিনি। যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক দলগুলোকে বিভিন্ন আসন ছেড়ে দেয় বিএনপি। ধানের শীষে নির্বাচন করার শর্তে শরিক দলের নেতারা যোগ দিচ্ছেন বিএনপিতে। রাজনৈতিক কৌশল হিসেবে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নেন গণ অধিকার পরিষদের এই নেতা। তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন তা দল থেকে জানানো হয়নি। রাজধানী গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন প্রায় 1.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার কথা নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এর আগে বিকেল 5:30টার দিকে মার্কেটের 8 তলায় একটি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, বহুতলে এই ভবনটিতে কোনো ফায়ার হাইড্রেন্ট ছিল না। এখানে উপরে আমরা যতটুকু দেখেছি যে জায়নামাজ, টুপি, তসবি এই সকল মালামাল সেখানে মজুদ রয়েছে। তো এখানে কম্বল আমরা সেভাবে এখনো পাই নাই। যদি প্রতিষ্ঠানের ফায়ার হাইড্রেন্ট থাকতো তাহলে হয়তো ইনিশিয়াল স্টেজে আগুনটাকে আরও দ্রুত নির্বাপন করা যেত। তো ইনশাল্লাহ আগুন যেহেতু নিয়ন্ত্রণ রয়েছে, সময় লাগবে, কিছু সময় লাগবে। আমরা ইনশাল্লাহ এই আগুন আমরা নির্বাপন করতে সক্ষম হব। তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চ এলাকা, 300 ফিট রাস্তা ও আশেপাশের আবর্জনা পরিষ্কার করেছে বিএনপির নেতাকর্মীরা। সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও উত্তরা এলাকার ধানের শীষে প্রার্থী SM জাহাঙ্গীর সহ দলের নেতারা এই পরিচ্ছন্নতায় নেতৃত্ব দেন। দলীয় নেতাকর্মী এবং পরে সিটি কর্পোরেশনের সহায়তায় ময়লা আবর্জনা সরিয়ে নেওয়া হয়। এর আগের দিন 25 ডিসেম্বর পূর্বাচল এলাকার 300 ফিট সড়কে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে অভ্যর্থনা মঞ্চে বক্তব্য দেন তারেক রহমান। সারা দেশ থেকে লাখো নেতাকর্মী সমর্থক সমবেত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে। বিপুল সংখ্যক মানুষ সমবেত হওয়ায় আবর্জনা জমে যায়। লাখো মুসল্লির অশ্রুসজল নয়নে আমিন আমিন ধ্বনিতে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামের 3 দিনের ইজতেমা। শেষ দিনে মুসল্লিদের ঢল নামে রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায়। সুবিশাল প্যান্ডেলের ভিতরে বাইরে মুসল্লিদের ভিড় রাস্তায় গিয়ে পৌঁছে। জুমার নামাজ শেষে হয় আখিরি মোনাজাত। ইসলামের জীবন বিধান মেনে সারা বিশ্বের নেকির দাওয়াত পৌঁছে দিতে মহান রবের সাহায্য কামনা করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি, বিশেষ করে ফিলিস্তিন সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজত কামনা করে আখিরি মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আব্দুল মুবিন আত্তারি। মূল বয়ান জুমার পূর্বে পেশ করেন দাওয়াতে ইসলামের সারা বিশ্বের সভাপতি আল্লামা মোহাম্মদ ইমরান আত্তারি। বিশেষ বয়ান করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দিদি আত্তারি। গত 24 ডিসেম্বর ফজরের নামাজের পর শুরু হয় দাওয়াতে ইসলামের 3 দিনের এই ইজতেমা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, প্রকৃত সম্মান পাওয়ার যোগ্য মানুষ হলেন কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন, যারা অন্যায় ও দুর্নীতি করে তাদের মানুষ সম্মান দেয়, অথচ সমাজ গঠনে অবদান রাখা মানুষদের সম্মান দেয়া হয় না। চেয়ারম্যান আব্দুর রহমান খান শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বর্তমান তরুণ সমাজ যদি তাদের সম্ভাবনা কাজে লাগাতে পারে, এই দেশ একদিন উন্নত রাষ্ট্রের শীর্ষে থাকবে। শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান। ভার্চুয়ালি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর মামুন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি কন্ট্রোলার ও হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি খোরশেদ আলম ভুইয়া, মমিনুল হক, মোহাম্মদ মাইনুদ্দিন, আব্দুল হান্নান লাবলু এবং কামাল হোসেন।
সহিংসতা পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। রাজধানী গুলিস্তানে এক সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে নিজ অবস্থান তুলে ধরা হয় জেএসডির পক্ষ থেকে। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে দলটির এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানানো হয়েছে। এ সময় ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশে ক্রমবর্ধমান সহিংসতা ও অস্থিতিশীলতার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়। জেএসডি নাগরিকদের জীবন ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা, সহিংসতা ও বিভাজন এড়িয়ে সংলাপ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানায়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব। বাংলাদেশ সোসাইটি অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর 18তম দ্বিবার্ষিক জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশন হয়েছে। ঢাকার মিন্টু রোডে শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অধিবেশনটি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আওসাফ আলী। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে 19 বছর পর শহীদ জিয়ার মাজারে আবেগঘন তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, স্মরণ করলেন মুক্তিযুদ্ধে বীর শহীদদের। তারেক রহমানের হাত ধরেই ঘটবে গণতন্ত্রের উত্তরণ, বিকাশ হবে শহীদ জিয়ার রাজনীতি, বলেছেন মির্জা ফখরুল মির্জা আব্বাস। জাতির উপর এখনো কালো ছায়া দেখছেন ডাক্তার শফিক, লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন বয়কট। 243 আসনে প্রার্থী দিল জিএম কাদেরের জাপা। শীত কুয়াশার চাদরে রাজধানী ঢাকা, উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।